ঐতিহাসিক গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পক্ষেই রায় দিলেন অধিকাংশ ব্রিটেনবাসী। ম্যানচেস্টার থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা যদিও এখনো হয়নি, সামান্য কিছু ভোট গোনা বাকি রয়েছে। তবে এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে, ব্রেক্সিট পন্থীরা প্রায় 12 লক্ষ ভোটে এগিয়ে থাকায় তাদের জয় নিশ্চিত। ইংল্যান্ড এবং ওয়েলসের বাসিন্দাদের অধিকাংশই ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। ইইউ ছাড়ার বিপক্ষে রায় দিয়েছেন স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দারা। This was the issue ultimately that won this election. So I'm thrilled that we've done this. I believe the other big effect of this election is not what's happened in Britain, but what will happen in the rest of Europe. I mean, in the rest of the EU, Eurosceptic parties never talked about leaving the EU. Now they are. An opinion poll in the Netherlands said that a majority there now want to leave. So we may well be close, perhaps, to Nexit. And similarly in Denmark, a majority there are in favour of leaving, so we could be quite close to Dexit. And I'm told the same may apply to Sweden and perhaps Austria and perhaps even Italy too. The EU's failing, the EU's dying. I hope we've knocked the first brick out of the wall. I hope this is the first step towards a Europe of sovereign nation states, trading together, neighbours together, friends together, but without flags, anthems or useless old unelected presidents. So what happens now? What happens next? Well, 17 million people have said we must leave the European Union. We now need a Brexit government. A government that gets on with the job. A government that begins the renegotiation of our trade relationship. A government that will be mindful that already many of the German car manufacturing unions have said, let's get on and do a deal. Let's go on selling motor cars and wine and cheese with each other. But a government also that at the same time uses the opportunity of Brexit. And the opportunity is we're now freed to start making our own trade deals and associations with the rest of the world. We've left behind, with this result, we've left behind a failing political union. We've given ourselves the chance to rejoin the world in a 21st century global economy. So we need, as I say, a Brexit government. We need the negotiations to start as soon as humanly possible. We need to start thinking globally about our future. And the other thing I think that needs to happen is that June the 23rd needs to become a national bank holiday, and we will call it Independence Day. এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। রজত, প্রথমে জানতে চাইবো যে ইউরোপে এর কতটা বড় প্রভাব পড়তে চলেছে? দেখো, এটা কিন্তু একটা ইউরোপে ডিসইন্টিগ্রেশনের একটা বার্তা নিয়ে আসতে পারে। যেমনটা খুব স্বাভাবিকভাবে বিশেষজ্ঞরা বলছে যে ইংল্যান্ড যেই পথ দেখালো, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়ে ইউরোপ যে পথ দেখালো, এবার সেই পথ কিন্তু ইউরোপের একাধিক রাষ্ট্র সেই পথ অনুসরণ করতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলছেন যে সেখানকার বেশিরভাগ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার। একই সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে যে ইটালি, নেদারল্যান্ডস, টার্কি এই ধরনের দেশগুলোও কিন্তু তোমার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে। ফলে সামগ্রিকভাবে একটা গোষ্ঠী হিসেবে ইউএর যে জন্ম, তারপর থেকে যে এত বড় ডিসইন্টিগ্রেশনের একটা সম্ভাবনা, অর্থাৎ ইউ ভেঙে তছনছ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল, তার বীজ বপন করে দিল এই ব্রেক্সিট। অর্থাৎ এখানে কি জানতে পারি যে এই ব্রেক্সিট কি প্রমাণ করে কোথাও ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার ছবি? দেখো, ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার ছবি সামগ্রিকভাবে এটা কিন্তু একবারে কনক্লুশন ড্র করা যাবে না। তবে এটা ঠিক যে তোমার ইউরোপীয় ইউনিয়ন হওয়ার কারণে যেই ধরনের আর্থিক সুযোগ সুবিধে বিভিন্ন দেশগুলো পাওয়ার কথা ছিল বা তারা যেভাবে পাচ্ছিল, এবং সাম্প্রতিককালে যে রেফিউজি প্রবলেম এবং সেখানে যে এক দেশ থেকে রিফিউজি উন্নত দেশে যাচ্ছে, সেই দেশে সাধারণ মানুষদের চাকরির ওপর বেশি তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, বা এখন অনেক কম অর্থে বা কম পয়সায়
বিভিন্ন ধরনের বাইরের পূর্ব ইউরোপের দেশগুলির লোকগুলোকে তারা তোমার লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন শহর বা ইটালি বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে চাকরি পাচ্ছে, সেটা কিন্তু সেখানকার মানুষের মধ্যে একটা প্রবল নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এবং সেই নিরাপত্তাহীনতার জায়গা থেকে দাঁড়িয়েই এ প্রজন্মের মানুষ এবং যারা পুরনোপন্থী মানুষ তাদের কাছে কিন্তু তারা মনে করছে যেটা ইউরোপ জুড়ে যে ইউতে থাকার কোনো মানে নেই। এবং সেই জায়গার থেকে যে তোমার ইংল্যান্ড যেই পথটা দেখালো, সেই পথ যদি ভবিষ্যতে বাকি দেশগুলো অনুসরণ করে তাহলে অবাক হওয়ার কিছু নেই। ভারতের বাজারে এর কতটা প্রভাব পড়বে? দেখো, ভারতের বাজারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং ভারতীয় শেয়ার বাজারে কি প্রভাব পড়বে। যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে ভারতের সময়ের নিরিখে যেই দেশগুলোতে প্রথমে বাজার খোলে, অর্থাৎ প্রথমে জাপান, তারপর হংকং, ভারত, এই যে মেজর যে দেশগুলো, সেই দেশগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রেক্সিটের আশঙ্কাতেই সেই দেশগুলোতে শেয়ার বাজারের পতন হয়ে গেছে। নিকিতে তোমার জাপান থেকে শুরু এবং ভারতের শেয়ার বাজার মুম্বাই স্টক এক্সচেঞ্জ, সেখানে দেখা যাচ্ছে যে সেন্সেক্স প্রায় 3.5% পড়েছে। 1000 গতকাল 27,000-এ বন্ধ হয়েছিল, আজকে 26,000-এর আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ এই একটা আশঙ্কা, এই যে একটা শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের শেয়ার বাজারের ব্যাপক ধস নেমেছে। 2 নম্বর কি দেখা যাচ্ছে যে ডলারের নিরিখে টাকার দাম সেটা প্রায় 68 টাকা 15 পয়সা হয়ে গেছে, অর্থাৎ টাকার দামের অবমূল্যায়ন ঘটেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডলারের নিরিখে যে পাউন্ড, সেই পাউন্ডও কিন্তু অনেকটা কমে গেছে, যেটা প্রায় গত 3 দশকে এত বড় পতন দেখা যায়নি। এখন বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকার বাজার, যেটা ভারতীয় সময়ের আরও বিকেলের দিকে খুলবে, সন্ধ্যের দিকে খুলবে, আমেরিকার শেয়ার বাজারেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়বে। ফলে যে একটা ভোলাটিলিটি যেটাকে বলা হয়, যে দুদুল্যমান অবস্থা, সেটা ভারতীয় স্টক মার্কেটে বা শেয়ার বাজারে কিন্তু আগামী কয়েকদিন দেখা যাবে। টাটা মোটরসের শেয়ার 10% বেশি পতন হয়ে গেছে, কারণ তাদের ল্যান্ড রোভার জাগুয়ারের কারখানা সেটা ব্রিটেনে রয়েছে, তার উপর একটা প্রভাব রয়েছে। টিসিএস, ইনফোসিস, তাদের শেয়ারও ব্যাপক পতন ঘটেছে। অর্থাৎ ভারতের শেয়ার বাজারের উপর কিন্তু ইতিমধ্যেই একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং যেটা কন্টিনিউ করবে বলে শেয়ার বিশেষজ্ঞরা মনে করছে। কিন্তু ভারতীয় অর্থনীতির উপর আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে ব্রেক্সিট, আমরা দেখতে পাচ্ছি যে অরুণ জেটলি থেকে শুরু করে, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক, ফাইন্যান্স সেক্রেটারি, তারা কিন্তু ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে শর্ট টার্ম বা মিড টার্ম কোনো এফেক্ট ভারতীয় অর্থনীতিতে পড়বে না ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কারণে। যতটা প্রভাব পড়বে ব্রিটেনের অর্থনীতিতে, ততটা প্রভাব কিন্তু ভারতীয় অর্থনীতিতে পড়ার তোমার শর্ট টার্ম বা মিড টার্ম কোনো সম্ভাবনা নেই। তবে এটা ঠিক যে যেহেতু ব্যালেন্স অফ ট্রেড, অর্থাৎ ভারত ব্রিটেনে যা রপ্তানি করত এবং ব্রিটেন থেকে যা আমদানি করত, সেই ব্যবধানে ভারত অনেকটা এগিয়ে ছিল, অ্যাডভান্টেজে ছিল, তার উপর একটা প্রভাব পড়তে পারে। এবং ভারতীয় শিল্পপতিরা যারা ব্রিটেনে বিনিয়োগ করতেন, তারা এখন আদৌ ব্রিটেনে বিনিয়োগ না করে ইউরোপের অন্যান্য দেশে করতে পারেন। এবং ব্রিটেন থেকে সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। স্বাগত জানাই আপনাকে 24 ঘন্টায়। এই ব্রেক্সিটের ফলে যেরকম আমরা দেখলাম যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এটা কতটা বড় প্রভাব পড়বে বলে এখনো মনে করছেন আপনারা? দেখুন, প্রথম কথা, ব্রিটেনের অর্থনীতিতে একটা তাৎক্ষণিক প্রভাব তো পড়বেই। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে মুক্ত বাণিজ্যটা করত, সেটা এখন আর করতে পারবে না। আমরা শুনতে পাচ্ছি অভিরূপটা। এবার সমস্যাটা হচ্ছে যে এখন ব্রিটেনকে আলাদা আলাদা করে দেশগুলোর সঙ্গে, ইউরোপের দেশগুলোর সঙ্গে আবার বাণিজ্য চুক্তিগুলো করতে হবে। এখন এটা করতে খানিকটা সময় লাগবে। যতদিন না সেগুলো হচ্ছে, ততদিন কিন্তু একটা বিরূপ প্রভাব ব্রেক্সিটের ব্রিটেনের অর্থনীতির উপর থাকবে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যদি পাউন্ডের দামটা দেখি, পাউন্ডের দামের উপর একটা প্রভাব পড়েছে। কিন্তু হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। কিন্তু দীর্ঘমেয়াদী দিক থেকে যদি দেখি, দীর্ঘমেয়াদী দিক থেকে এর প্রভাব একটা মারাত্মক পড়বে বলে আমার মনে হয় না। মোদ্দা কথাটা হলো যে ইদানিং ইউরোপের বহু দেশে একটানা বহুদিন ধরে একটা মন্দা চলছিল, তারপরে
তার ফলে সেসব দেশে কর্মসংস্থান খুব কম হয়ে গিয়েছিল, বেকারত্ব খুব বেড়ে গিয়েছিল। এখন ইউরোপিয়ান ইউনিয়নের সুযোগ নিয়ে এইসব দেশের বহু বলা যায় কর্মী যারা কাজ করতে চান, তারা ব্রিটেনে গিয়ে কাজ করছিলেন। এখন এটার ফলে ব্রিটেনের যে শ্রমের বাজার, সেই শ্রমের বাজারে একটা বাড়তি যোগান চলে আসছিল। তার ফলে শ্রমের বাজারে ব্রিটেনের যে মজুরি সেটা কমে যাচ্ছিল। এর ফলে ব্রিটেনের যারা শ্রমিক তারা ব্যাপারটাকে ভালো চোখে দেখছিলেন না। তারা যে ভালো চোখে দেখছিলেন না সেটা প্রমাণিত হলো আজ যখন রেফারেন্ডাম হলো, তখন দেখা গেল যে বেশিরভাগ লোকই, খুব বেশি একটা নয়, 52-48 যাই হোক, কিন্তু মেজরিটি চাইছেন যে ব্রিটেন যেন বেরিয়ে আসুক। মূল জায়গাটা হচ্ছে মাইগ্রেশন, অভিবাসন। মানে ব্রিটেনের শ্রমিকরা চান না বিদেশ থেকে, ইউরোপের অন্যান্য গরিব দেশ থেকে, রিলেটিভলি গরিব দেশ থেকে প্রচুর পরিমাণে লোক এসে ব্রিটেনে কাজ করুক। এইটাই দেখা গেল আর কি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখার্জি, তার নির্দিষ্ট কিছু প্রশ্ন রয়েছে আপনার উদ্দেশ্যে। অভিরূপবাবু, যেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভারতীয় অর্থনীতির উপর কতটা প্রভাব পড়তে পারে, শেয়ার বাজারের ওপর তো প্রভাব পড়ছেই। শেয়ার বাজার এই ধরনের যে কোনো ঘটনায় আমরা দেখি যে খুব স্পর্শকাতর হয়। ইতিমধ্যেই ভারতীয় শেয়ার বাজার প্রায় 3.5 থেকে 4% পতন হয়েছে, যেটা আরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ভারতীয় অর্থনীতি, যেটা অরুণ জেটলি থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থ সচিব সবাই বলছেন যে শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে ভারতীয় অর্থনীতি কিন্তু স্টেবেলই রয়েছে, এর কোনো প্রভাব পড়বে না। আপনি কিভাবে দেখছেন? আমারও মনে হয় না বিরাট কিছু প্রভাব পড়বে। মানে সম্ভাব্য প্রভাব কিভাবে পড়তে পারত, এইভাবে বলি যে ব্রিটেন ভারতের একটা ট্রেডিং পার্টনার। ব্রিটেনে যদি কোনো ইকোনমিক ডিস্টারবেন্স হয় তাহলে সেই কারণে ভারতের কিছু কিছু অসুবিধা হতে পারে, কিন্তু সেটা খুব ইনডিরেক্ট একটা মানে চ্যানেল আমি বলবো। এই মুহূর্তে মানে ভারতীয় অর্থনীতির উপরে একটা বিরাট প্রভাব পড়বে এটা আমার একেবারেই মনে হয় না। আর শেয়ার বাজার যদি বলেন, শেয়ার বাজার সবসময় রিয়াক্ট করে, ওভার রিয়াক্ট করে, দুদিন বাদে আবার সেটা কারেকশনও হয়। অতএব শেয়ার, এবং সব থেকে বড় কথা শেয়ার বাজার থেকে প্রকৃত কিভাবে চলছে সেটা খুব ভালো বোঝা যায় না। তার ফলে আমার মনে হয় শেয়ার বাজার নিয়ে অতটা মানে চিন্তিত না হওয়াই ভালো। কিন্তু অভিরূপবাবু, একটা জিনিস সবাই যেটা নিয়ে আশঙ্কা করছেন যে ডলারের যে এর প্রভাব একটা ডলারের মূল্যায়নের উপর পড়তে পারে, এবং ডলারের ভ্যালুয়েশন একই ভারতীয় মুদ্রা, যেটা টাকা, যেটা অলরেডি আমরা দেখছি যে আজকে 68 টাকা 15 পয়সা হয়ে গেছে ডলারের নিরিখে। ভারতীয় মুদ্রা কি, অর্থাৎ টাকার দাম কি কোনোভাবে এর প্রভাবে আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সারা পৃথিবীর দেশগুলোর মধ্যে অনেকেই তো পাউন্ড হোল্ড করতো। পাউন্ড নিয়ে এখন একটা সমস্যা দেখা গেল। তার ফলে অল্টারনেটিভ যেটা সেটা হচ্ছে ডলার। তার ফলে ডলার, লোকে পাউন্ড ছেড়ে দিয়ে ডলার হোল্ড করছে। এখন তার ফলে ডলারটা স্ট্রং হচ্ছে। এখন এই যে স্ট্রং হচ্ছে এটা তো সব কারেন্সির রেসপেক্টেই হচ্ছে, এটা আলাদা করে ভারতীয় মুদ্রার সমস্যা বলে আমার মনে হয় না, কিন্তু ডলারটা স্ট্রং হচ্ছে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রজত, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বা কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? দেখো, যেমনটা অভিরূপবাবু বললেন বা যেটা আমরা জানি যে এই মুহূর্তে ভারত এবং ব্রিটেনের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা যেটাকে বলে ব্যালেন্স অফ ট্রেড, সেই ব্যালেন্স অফ ট্রেড কিন্তু ইন্ডিয়ার পক্ষে, অর্থাৎ ভারতের পক্ষে 5 বিলিয়ন ইউএস ডলার ভারত রপ্তানি করে ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডের অর্থনীতি থেকে ভারতে আমদানি করা হয় প্রায় 3 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড কিন্তু ভারতের পক্ষেই রয়েছে। তো যেমনটা অভিরূপবাবু বললেন বা বাকি অর্থনীতিবিদরাও বলছেন যে ভারতীয় অর্থনীতির উপর আপাতত শর্ট টার্ম বা মিড টার্মে তেমন ব্যাপক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, এবং যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, যেটা তোমার
ব্রিটেন থেকে ভারতে আসে তার উপরও প্রভাব পড়ার কোনো সেভাবে এই মুহূর্তে সম্ভাবনা নেই। তবে ইংল্যান্ডের অর্থনীতি যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় বিনিয়োগের উপর একটা বিরাট পরিমাণ নির্ভরশীলতা তাদের রয়েছে, সেই নির্ভরশীলতা কিন্তু অনেকাংশেই কমতে পারে। কারণ যে ব্রিটেনে বিনিয়োগ করার যে সমস্ত অ্যাডভান্টেজ ইউভুক্ত দেশ হওয়ার কারণে ছিল, ঠিক সেই অ্যাডভান্টেজগুলো এবার ভারতীয় কোম্পানিগুলো আর ব্রিটেনে ইনভেস্ট করে পাবে না। তারা সেক্ষেত্রে তাদের বিনিয়োগের জায়গা হিসেবে ইউরোপের অন্যান্য দেশে নিয়ে যাবে। তার ফলে ব্রিটেনের আর্থিক ভারসাম্য বা ব্রিটেনের আর্থিক পরিস্থিতি যতটা এফেক্ট পড়বে, ভারতে তার প্রভাব পড়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ তারা আরও একটা ব্যাপার মাথায় রাখছেন যে যখন গোটা বিশ্বজুড়ে আর্থিক মন্দা তৈরি হয়েছিল, তখনও কিন্তু ভারতীয় অর্থনীতি সেটাকে কনজিউম করে নিয়েছিল, অর্থাৎ সেই ধাক্কাটাকে সামলে নিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটেনের এই ঘটনা বা ব্রেক্সিট ভারতের অর্থনীতিকে তেমনভাবে প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছেন বেশিরভাগ অর্থনীতিবিদ। ধন্যবাদ রজত।